সুপ্রিয় দর্শক মণ্ডলী, স্বাগত জানাচ্ছি আজকের সংবাদপত্রে। আজ আমাদের সঙ্গে রয়েছেন সোহরাব হাসান, সিনিয়র সাংবাদিক। সোহরাব ভাই, স্বাগত আপনাকে। আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ প্রতিদিন বিক্ষোভে উত্তাল, সচিবালয়ে রাজনীতিতে বাড়ছে হতাশা। মানবজমিন ভেঙে পড়েছে আইন শৃঙ্খলা, বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতার নেপথ্যে রয়টার্সের প্রতিবেদন। কালের কণ্ঠ, জমি বেচে টাকা পাচারের হিড়িক, রাষ্ট্র নিরাপত্তা বিরোধী কাজে না জড়ানোর সাফ কথা সেনাবাহিনীর। আমার দেশ মৃত্যুর দুয়ার থেকে ফিরলেন আজহার, স্বাধীনতা রক্ষায় সব পক্ষ দায়িত্বশীলতার পরিচয় দিন। আমাদের সময় আন্দোলনে স্থবির, সচিবালয় আজহারের মৃত্যুদণ্ডের রায় বাতিল, বেকসুর খালাস। কাল বেলা 200 কোটি টাকা বাড়তি ব্যয় কমিয়ে দিল এনসিটিবি। খালাস পেলেন আজহার, ভুল স্বীকার আদালতের। খবরের কাগজ, অবশেষে সেনা জালে সুব্রত, মোল্লা মাসুদ। ফাঁসির দণ্ড বাতিল, মুক্তি পাচ্ছেন জামাত নেতা আজহার। আলোকিত বাংলাদেশ, খালাস আজহার, মুক্তি আজ, হতাশা কাটছে না বিএনপির। করতোয়া খালাস পেলেন আজহার, শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও মোল্লা মাসুদ সহ গ্রেপ্তার 4। সচিবালয় দিয়ে শুরু করি। হ্যাঁ, সচিবালয়ে তো গত কয়েকদিন ধরেই অস্থিরতা, আন্দোলন, বিক্ষোভ এবং সচিবালয় সরকারি কর্মচারীদের তো মানে একটা চাকরি বিধি আছে এবং সেখানে তারা কতটা করতে পারে, তারা বড়জোর কর্তৃপক্ষের কাছে তাদের দাবি দেওয়া জানাতে পারে। কিন্তু মাঠে নেমে এটা তো সরকারি কর্মকর্তা হয়ে, কর্মচারী হয়ে সরকারের বিরুদ্ধে, সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান। এখন সিদ্ধান্তটি যৌক্তিক না অযৌক্তিক এই প্রশ্ন এসেছে। সরকারে হঠাৎ করে এই আইন সংশোধন করতে হলো কেন? এবং আপনি কারো বিরুদ্ধে কোনো অভিযোগ থাকলে সেটি বর্তমান যে সরকারি চাকরি বিধি আছে 2018 সালে এটি পাশ হয়েছে, এর আগেও মানে 18 সালে নতুন করে পাশ হয়েছে, এর আগেও নিশ্চয়ই সরকারি চাকরি বিধি ছাড়া তো আর সরকার চলেনি। তো এই বিধি মানা না মানা নিয়ে এক্ষেত্রে আপিল করার সুযোগ থাকে, আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকে এবং সব কিছু 8 দিনের মধ্যে যে কাউকে চাকরিচ্যুত করতে পারবে বা করার নতুন যে বিধি জারি করেছে তার মধ্যে এটি আছে। তো স্বাভাবিকভাবে যে কেউ এটি ক্ষুব্ধ হবে, কারণ সরকারি চাকরি করে বলে তার মানবাধিকার লঙ্ঘিত হতে পারে না, তাকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হবে না। এবং যে আইনটি কথা বলা হয় যে 1979 সালে এই আইন প্রয়োগ করে, আর সেটা সামরিক শাসন ছিল তখন, এবং ব্যাংকিং খাতের শত শত কর্মচারীকে চাকরিচ্যুত করা হয়েছিল এবং সেটা একটা না তারও আগে ভয়াবহ নৈরাজ্য তৈরি হয়েছিল। এখন সেই অবস্থায় আমরা ফিরে যেতে চাই না। আর সেটি ব্যাংকিং খাতে ধরেন হাজার হাজার লোক, আর এখানে তো লাখ 14 লাখ মানুষ এই সরকারি কর্মচারী, তার মধ্যে সচিবালয় প্রাণকেন্দ্র। সচিবালয়ের আন্দোলন যদি মাঠ পর্যায়ে ছড়িয়ে পড়ে তখন কি হবে? আপনি দেখছেন সামনে বাজেট, তা বাজেটের তো আনুষ্ঠানিক অনেক আনুষ্ঠানিকতাও থাকে। সুতরাং এটি এমন সময় সরকার এই সিদ্ধান্ত নিল, যে কি কারণে নিল, কি উদ্দেশ্য জানি না। আবার যেসব অভিযোগ করা হচ্ছে, কেউ যদি অনুপস্থিত থাকে, বর্তমান আইনেই তো আছে যে অনুপস্থিত থাকলে তার প্রতি কী ব্যবস্থা নেওয়া হয়। তো এটি আমি মনে করি সরকারের মানে এক ধরনের সরকারি কর্মচারীদের চাপে ফেলার জন্য। রাজনৈতিক সরকারগুলো নানা কারণে করে। এতে এই সরকার কি বেনিফিট পাবে? না, কি বেনিফিট, প্রথমত হচ্ছে এটা তার উদ্দেশ্য কি, মানে এটা তার প্রয়োজন ছিল কি। এখন হতে পারে হ্যাঁ, যদি মনে করে যে সাবেক সরকারের যারা দোসর বা যারা সমর্থক তাদেরকেও যদি ভিতরে বিশৃঙ্খলা করে, নাশকতা করে, তো তার তো আইন আছে। নাশকতা করলে নাশকতার বিরুদ্ধে আইন আছে। আমরা তো সচিবালয়ে আগুন দেয়া নিয়ে এমন ঘটনা শুনলাম, এমন কথা শুনলাম যে এটা সব কিছু আওয়ামী লীগের লোকজন এসে করেছে, কিন্তু পরবর্তীকালে তো এটা বের করতে হল না, এবং বলা হলো যে এটা একটা দুর্ঘটনা।
শর্ট সার্কিটে আগুন লেগেছে। তো সবটাই যে কোনো সরকার সে নির্বাচিত হোক বা জনগণের আন্দোলনের মধ্য দিয়ে আসুক, জনগণকে আস্থায় নিয়েই করতে হয়। জনগণকে আস্থায় নিয়ে এক হচ্ছে সেবা প্রার্থী জনগণ, আর একটা সেবা দাতা জনগণ, সেবা দেন যারা। তা সরকারি কর্মকর্তা সরকার চলবে কী করে? সরকারি কর্মকর্তাদের তারা যদি ক্ষুব্ধ হয়, তারা কাজ না করে। এর আগে আমরা 3 দিন ধরে দেখলাম যে এনবিআরে, এবং সরকার তো বাধ্য হলো যে এনবিআর সেখানে 2টি প্রতিষ্ঠান করলেও এনবিআর বর্তমান যে কাঠামো আছে সেই কাঠামো থাকবে, এবং আপাতত এনবিআর কোনো রদবদল হচ্ছে না। তো সরকার এটি মানতে বাধ্য হলো। এখন সরকারি কর্মকর্তাদের ক্ষেত্রে কি হয় আমরা জানি না, তবে এই অচল অবস্থা বা যে কোনো একদিনের কর্মবিরতি, একদিনের কর্মঘণ্টা যদি নষ্ট হয় বা মানুষ সেবা থেকে বঞ্চিত হয়, তাতে সরকারের লাভ কী? এবং সরকার সেটা আগে থেকে এদের সমিতি আছে, এদের মানে এদের যে কোনো একটা সাংগঠনিকভাবে তো এদের সাথে কথা বলা যেত, তাদের বোঝানো যেত। আর যদি অযৌক্তিক হয় তাহলে তো এটি কোনো, এবং সরকারি কর্মকর্তা একটা সমস্যা হলো যে বেসরকারি নাগরিক হলে, একজন সাধারণ নাগরিক হলে আদালতে রিট করতে পারতেন, তারা রিট করতেও ভয় পাচ্ছেন। মানে রিট সরকারের বিরুদ্ধে রিট, এবং রিট করলে তো মন্ত্রণালয়ের বিরুদ্ধে করতে হয়, উপদেষ্টার বিরুদ্ধে করতে হয়। সুতরাং এক ধরনের আমরা কিন্তু অনিশ্চয়তার মধ্যে দিয়ে কিন্তু 2 জুন বাজেট ঘোষণা, আর সুতরাং একটা, এবং এই পরিস্থিতিতে আমি তো মনে করি যে এটা সরকারের এই সিদ্ধান্তটা অবিবেচনা সুলভ এবং অনেকটা হঠকারী। হ্যাঁ, আপনি বাজেট নিয়ে কথা বলছিলেন, যে বাজেট নিয়ে বোধহয় একটা এই ডায়লগ হয়ে গেল এনটিপির তরফে। হ্যাঁ, ওরা প্রতি বছরই করে, 16 বছর ধরে করছে কেমন বাজেট চাই, সেই বাজেট চাই। এবং বাজেট চাই সেখানে বিভিন্ন পেশাজীবী, ব্যবসায়ী সহ বিভিন্ন পেশাজীবী ছিলেন, এফবিসিসিআইয়ের প্রশাসক ছিলেন, কারণ এফবিসিসি এখন তো নির্বাচিত প্রতিনিধি নেই, যারা ছিলেন তারা তো কী বলে আত্মগোপনে অথবা নেই, এই মুহূর্তে দৃশ্যমান না, এই মুহূর্তে দৃশ্যমান নয়। এনবিআর চেয়ারম্যান ছিলেন, এবং এই এনবিআর চেয়ারম্যান, তাকে বিগত সরকার যে এনবিআর চেয়ারম্যান ছিলেন তাকে সরিয়ে একে কিন্তু বসানো হলো, এবং তারপর দেখা গেল যে এখন একে যারা আন্দোলন করছেন তাকে ফ্যাসিবাদের দোসর হিসেবে তার পদত্যাগ চেয়েছে। তো এটা হচ্ছে সরকারের সিদ্ধান্তের বিরুদ্ধে তারা আন্দোলন করেছে, সেই যে এনবিআরকে ভাগ করবে, এবং তারা মনে করে যে ভাগ করলে প্রশাসন ক্যাডারের লোকজন আরও এখানে খবরদারি করবে, তাদের দৌরত্ব বাড়বে, এবং এনবিআর যে বাণিজ্য ক্যাডারের লোকজন তারা ক্ষতিগ্রস্ত হবে। এটা আইএমএফ এর কি বোধহয় সব কিছুই তো আমরা আইএমএফ, বিশ্বব্যাংক এসব বাইরের পরামর্শে চলি। তো আমাদের পরামর্শ কোথায়? আমাদের দেশে অর্থনীতিবিদ নেই, আমাদের দেশে বিশেষজ্ঞ নেই, তাদের সরকারি যেখানে আমাদের পরামর্শ চলে না, এসিসি বলেন, মন্ত্রণালয় বলেন, তারা এটি না। আমরা তো অনেক ক্ষেত্রে করেছি, ব্যাংকিং খাত সংস্কারেতে সরকারের সাফল্য আছে, এবং তারা অন্তত চুরি অর্থ পাচার দুর্নীতিটা চিহ্নিত করতে পেরেছে এবং কিছু প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। এখন ব্যবস্থার ক্ষেত্রে বলতে পারে যে এটা না নিলেও অন্য বিকল্প ছিল কিনা সেটা বিতর্ক হতে পারে, কিন্তু সেখানে আমরা কাজটা দৃশ্যমান দেখি। কিন্তু অন্য কোনো মন্ত্রণালয়ের বেশিরভাগ মন্ত্রণালয় আমরা দেখি না। শিক্ষা মন্ত্রণালয়ের বেহাল অবস্থা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের বেহাল অবস্থা, এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে বাজেটের কথা বলছিলেন সেখানে অর্থ উপদেষ্টা আসেননি, কিন্তু প্রধান উপদেষ্টা বিশেষ সহকারী অর্থ মন্ত্রণালয়ের যে বিশেষ সহকারী তিনি এসেছিলেন, আনিসুজ্জামান চৌধুরী, তিনি বিদেশে শিক্ষকতা করেছেন। তিনি এবং ওখানে যারা বিশেষজ্ঞ ছিলেন অর্থনীতিবিদ, তাদের মধ্যে এক ধরনের বাহাসও হয়েছে। কারণ এই সরকার আইএমএফের কথায় চলে না, বিশ্বব্যাংকের কথায় চলে না, বলে যে এতগুলো সংস্কার, যে প্রশ্নগুলো এসেছে ওই আলোচনায়, যে এতগুলো সংস্কার কমিশন হলো কিন্তু বাজেটে তার প্রতিফলন নাই, তাহলে সংস্কার কিসের জন্যে? আগের সরকার যে কাঠামোয়
যে পদ্ধতিতে বাজেট করেছে এই সরকারও সেই পদ্ধতিতে করেছে। হ্যাঁ, কোথাও কোথাও হয়তো ট্যাক্স কমবে, কোথাও বা বাড়বে, এছাড়া কাঠামোগত পরিবর্তন নেই। আর যেটি এই সরকারের উদ্দেশ্য ছিল যে কাঠামোগত পরিবর্তন, সুতরাং এটা মানুষ এক ধরনের ব্যবসায়ীদের বড় হতাশা হচ্ছে আপনার গ্যাস নাই, বিদ্যুৎ সংকট। সুতরাং এটা কীভাবে সামাল দিবে? হ্যাঁ, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, কিছু কিছু এনবিআর চেয়ারম্যান বলছে যে কিছু কিছু বিষয়ে হয়তো আপনারা সুসংবাদ পাবেন। হ্যাঁ, আমরা আশা করি যেমন জ্বালানির ক্ষেত্রে হয়তো ট্যাক্স কমবে, তো এটি একটি ভালো পদক্ষেপ। কিন্তু মূল যে সমস্যা, যে জনজীবন মানে মানুষের যে বিনিয়োগ যদি না হয়, প্রতি বছর আপনার 25 লাখ লোক কর্মবাজারে প্রবেশ করে, মানে তরুণরা, তারা বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে হোক অথবা পাশ না করে হোক, এই 25 লাখের মধ্যে কত লাখকে সরকার চাকরি দিতে পারবে? সরকারি চাকরি তো সরকার তো দিতে পারবে না। এদের কর্মসংস্থান তখনই হবে যখন বিনিয়োগ বাড়বে, কিন্তু বিনিয়োগ বাড়ার কোনো সম্ভাবনা নেই। অনেকে ওখানে বললেন যে হোটেল ব্যবসা প্রায় বন্ধ হওয়ার পথে। সুতরাং এই যে সব ক্ষেত্রে যে এক ধরনের অচলাবস্থা চলছে, এক ধরনের কী বলে ক্ষয়িষ্ণু অবস্থা চলছে বিদেশে। হ্যাঁ, আমরা দুটো ক্ষেত্রেই আমরা বলতে পারি যে এক ধরনের আমরা অগ্রগতি আছে, সেটা হচ্ছে প্রবাসী আয় এবং রপ্তানি। তো রপ্তানিও তো আবার নানা রকম ঝুঁকি। ভারতের নিষেধাজ্ঞা, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের যে নতুন শুল্ক নীতি, সব ক্ষেত্রে আমরা কিন্তু একটা ঝড়ো হওয়ার মধ্যে আছি। এই ঝড়ো হওয়া থেকে কীভাবে আত্মরক্ষা করা যাবে এবং কীভাবে সামনে এগোনো যাবে, ব্যবসায়ীদের মধ্যে তো প্রচণ্ড হতাশা যে বিনিয়োগের তারা পরিবেশ পাচ্ছে না। একটা এত বড় একটা বিনিয়োগ সম্মেলন হলো, কিন্তু সম্মেলনের পরে কি ফলো আপ হলো? সরকারের কোনো তো পদক্ষেপ দেখা যাচ্ছে না, এবং ব্যবসায়ীদের আশ্বস্ত করার মতো কি পদক্ষেপ তারা নিয়েছে। তো সবটা মিলে বাজেট আলোচনা শুধু বাজেটের মধ্যে সীমিত থাকেনি। এই আলোচনাটা সার্বিক অর্থনৈতিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি। আরেকটি বিষয় হচ্ছে, সেখানে বিএনপির একজন নেতা ছিলেন, তিনি আব্দুল মঈন খান। তিনি একটি কথা বললেন যে এটি সবার ক্ষেত্রে দেখতে হবে, শুধু একটা পক্ষের যদি সুবিধা দেখা হয় বাজেটে, তাহলে তো অন্যেরা বঞ্চিত হবে। আর রাজনৈতিক অনিশ্চয়তা, অস্থিরতা যদি থাকে, তাহলে বিনিয়োগ হবে না, অর্থনীতিও সচল হবে না। এই কথাগুলো এসেছে। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য কিন্তু এটা বললেন যে কাঠামোগত কি পরিবর্তন হয়েছে, এতগুলো কমিশন হলো, এতগুলো এমনকি শ্বেতপত্র কমিশন হলো, যে চুরি দুর্নীতি ধরা হলো, কিন্তু ব্যবস্থা নেওয়া কতটা হয়েছে? হ্যাঁ, কিছু কিছু সম্পদ ক্রয় করা হয়েছে, কারোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, কিন্তু সেটি কি যথেষ্ট? মানে সামনে এগোনোর কি পদক্ষেপ? এই প্রশ্নগুলো এসেছে। আমি মনে করি যে খোলামেলা আলোচনা হওয়া উচিত। আর বাজেট নিয়ে আলোচনার আরেকটি বিপদ, মানে বাজেট তো 2রা জুন জারি হতে যাচ্ছে, ঘোষণা হতে যাচ্ছে। এটি পরিবর্তন করার মানে আলোচনাটা হওয়া উচিত অনেক আগে থেকে, 3 মাস 2 মাস 4 মাস। বাজেট প্রক্রিয়াটা শুরু হয় অন্তত 3 মাস আগে থেকে। এবং সেখানে এবার আরেকটি প্রশ্ন এসেছে, যেটি এখন যেহেতু পার্লামেন্ট নেই, সেই কারণে হ্যাঁ, এখন হচ্ছে না, পার্লামেন্ট সে তো পরে আলোচনা হবে, কিন্তু আমাদের এখানে পার্লামেন্টেও তো আপনি দেখেছেন যে আমাদের যারা পার্লামেন্টে যারা আসেন, তারা বাজেট নিয়ে কতটা আলোচনা করেন। খুব বেশি হলে তার এলাকার সমস্যা নিয়ে আলোচনা করেন, এবং অর্থমন্ত্রী বা উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করেন তার এলাকায় যাতে বরাদ্দ বাড়ানো হয়, এবং তার এলাকার বরাদ্দ বাড়ানো হয়, এটি বা নিজেদের সুযোগ সুবিধা। সুতরাং এই মানে বাজেটটা আমাদের কাঠামোগত যে সমস্যাটা আছে, এটি কিভাবে সমাধান করা যাবে? সরকারের বিনিয়োগকারী ব্যবসায়ীরা খুবই উদ্বেগে আছেন যে তারা যদি নিশ্চয়তা না পায়, আর রাজনৈতিক অস্থিরতা থেকেই যায়। আরেকটি প্রশ্ন উঠেছে, এই বাজেট সরকার যে বাজেট দিচ্ছে, সেটি আগামী 1 বছরের জন্য না 6 মাসের জন্য, না অন্তর্বর্তী সময়ের জন্য? কারণ প্রধান উপদেষ্টা তো বলেছেন যে ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। যদি ডিসেম্বর বা জানুয়ারি ফেব্রুয়ারিতে নির্বাচন হয়, তাহলে তো আরেকটি সরকার আসবে, সেই সরকার এটার ধারাবাহিকতা রক্ষা করবে কিনা? এই অনেকগুলো প্রশ্ন এসেছে যে আগামী প্রথমত বাজেট নীতিটা কি হবে, শিক্ষা স্বাস্থ্য যেটা সবচেয়ে আলোচিত হয়, সেখানে বরাদ্দ বাড়বে কিনা, আর
বরাদ্দ বাড়লেও পরবর্তীকালে ধারাবাহিকতা থাকবে কিনা, এই অনেকগুলো প্রশ্ন এসেছে। আপনি জানেন যে রয়টার্স বার্তা সংস্থা রয়টার্স একটা বাংলাদেশের রাজনৈতিক সংকটের বা এই মুহূর্তে যে অস্থিরতা এর একটা মোটামুটি একটা বিশ্লেষণ করেছে। হ্যাঁ, দেখলাম মানব জমিনে এটা রিপোর্টটা আসছে ভালো করে। এখন রয়টার্স নতুন কিছু বলেনি, এই যে আলোচনা হয়েছে আপনারা যে আলোচনা করেছেন বিভিন্ন, এবং যারা এখানকার যারা পর্যবেক্ষকরা যা বলেছেন, একটা হচ্ছে যে সমস্যার তো একটা তৈরি হয়েছে, সমস্যাটার সমাধান কিভাবে হবে। এক হচ্ছে রাজনৈতিক নেতৃত্ব আর অন্তর্বর্তী সরকার, এর মধ্যে যে একটা দ্বন্দ্ব বা বিরোধ, সেই বিরোধটা কিভাবে কাটানো যাবে। আবার একই সঙ্গে এর সঙ্গে যুক্ত হয়েছে সেনাবাহিনীর একটা অবস্থান। দেখুন, পৃথিবীর বেশিরভাগ দেশেই আমরা দেখতাম যে সেনাবাহিনী নির্বাচন বিলম্ব করতে চায়, তারা যে কোনোভাবে ক্ষমতায় থাকতে চায় বা তাদের কর্তৃত্ব চায়। আমাদের এখানে কিন্তু সেনাবাহিনী নির্বাচন দ্রুত দেওয়ার তাগিদ দিচ্ছে। এখন তিনি দিতে পারেন কি পারেন না সেটা সেই বিতর্ক অন্য, কিন্তু তিনি কি চান, তার কর্তৃত্ব চান না, তার বেসামরিক প্রশাসনে তার খবরদারি চান না, তিনি চাচ্ছেন না। তিনি বলছেন যে সেনাবাহিনীর সেনা সদস্যদের ব্যারাকে ফিরে নেওয়া উচিত, কারণ বেশি দিন যদি তারা বেসামরিক কাজে যুক্ত থাকেন তাহলে নানা রকম বিতর্ক হবে, নানা রকম বদনাম হবে, সুতরাং তার থেকে মুক্তি চায়। আমি তো মনে করি সরকার এই ব্যাপারটা ঠিক মানে কারিগরিভাবে দেখা নিয়ে যে তিনি বলতে পারেন কি পারেন না, তার চেয়েও দেখা উচিত এর সারমর্ম কী, এর মানে তার মর্মার্থ কী। মর্মার্থ হচ্ছে তারা চান গণতান্ত্রিক পদ্ধতিতে রাষ্ট্রটা দ্রুত উত্তরণ ঘটুক, গণতন্ত্র উত্তরণ ঘটুক। তো সেটি তো যে কোনো দেশের যে কোনো নাগরিকই এটা চাইতে পারে। সেই কিন্তু রাজনীতির অবস্থাটা কি, এটা তো অস্থিরতা তো আর কমতেছে না যেভাবে দেখতেছি আমরা। অস্থিরতা কমতেছে না, তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের অর্থনীতি, ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষ। আপনি ঢাকা শহরে, আর এই অস্থিরতার পেছনে তো মূল কারণ হচ্ছে নির্বাচন রাজনীতিতে একটা সুস্থ ধারা ফিরে আসা। এখন একটা ভয় আছে, আমি মনে করি রাজনৈতিক দলগুলোরও কিন্তু সংশোধন হওয়া প্রয়োজন, এ কারণে যে বিভিন্ন জায়গা তো কোথাও খালি থাকে না। দখলদার আওয়ামী লীগ চলে গেছে, কিন্তু সেখানে আর একটা দখলদার কেউ না কেউ এসেছে। এখন আসবে এখন সরকার কি সেটা ঠেকাতে চায়, বা সরকার সেটা এক ধরনের, এখানে সরকারেরও দায়িত্ব যে সরকার আইনের যে শাসন, সেই দখলদার যেই হোক না কেন সেটি জনসমক্ষে জানানো এবং তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া, মানে এই ধরনের। এবং মব জাস্টিস যেটা হচ্ছে, মব জাস্টিস বা মব ভায়োলেন্স, মানে সেটা কিন্তু ভয়াবহ। আপনি যে কোনো একজন নারীর রাস্তায় বসে চা খাচ্ছেন, আপনি তার ছবি তুললেন এবং তাকে নিয়ে নানা রকম মন্তব্য করলেন, এবং তিনি প্রতিবাদ করতে গেলে আবার সেটা তার বিরুদ্ধে একটা জনরোষ তৈরি হলো। মানে এই ধরনের, আপনি একজন শিক্ষিকা, তাকে সেখানে রাখা যাবে না, তার বিরুদ্ধে আন্দোলন হবে। মানে এক ধরনের আমাদের সমাজে এমনি তো সাধারণ মানুষ অনিরাপদ, কিন্তু নারী কিন্তু আরও বেশি নিরাপত্তাহীনতার দিকে যাচ্ছে, এবং এক ধরনের তারা এরপর তো এই অবস্থা চলতে থাকলে ঘর থেকে বের হতে সাহস পাবে না। কারণ আপনি যদি সার্বিক পরিবেশটা যদি তার অনুকূল না হয়, নিরাপদ না হয়, তাহলে তো মনে করবে যে, এবং অনেকে আজকে যে এই সরকার একটা পরিসংখ্যান, একটা জরিপ করে দেখতে পারেন, একটা কী বলে, গবেষণা করে দেখতে পারেন যে এই সরকার ক্ষমতায় আসার আগে কতজন ফ্যাসিবাদের দোসর যারা ছিল, স্বৈরাচার দোসর, আমি তাদের কথা বলছি না, এরপর এই সাধারণ ব্যবসায়ী কতজন, তারা দেশে আছে না বাইরে যাচ্ছেন, বা তারা দেশে বিনিয়োগ করছেন না, বিনিয়োগ না করে অন্য কিছু চিন্তা করছেন, বাইরে যাওয়ার চিন্তা করছেন। শিক্ষিত যুবকেরা, তাদের কাজ নেই, তখন কি করবে? সামাজিক বিশৃঙ্খলা তৈরি হয়, সমাজে অপরাধ বাড়ে। সে ব্যাপারে সরকারের কি 25 লাখ লোক যুক্ত হবে আপনার যে চাকরি বাজারে প্রতি বছর। তো গত 10 মাসে 20 লাখ লোক যুক্ত হয়েছে। এর মধ্যে কতজন চাকরি পেয়েছে এবং কতজনের 10 মাসে, গত 10 মাসে যদি 20 লাখ লোক যুক্ত হয়, তার মধ্যে যদি কত লাখের সরকার চাকরি দিতে পেরেছে? না, এখানে কালের কণ্ঠের এই প্রসঙ্গে একটা কালের কণ্ঠের একটা রিপোর্ট আছে
দুই ধরনের রিপোর্ট। একটা হলো জমি বিক্রি করে টাকা পাচারের হিড়িক, আর জমি বিক্রি করতে গিয়ে স্ত্রী সহ সাবেক ভূমিমন্ত্রী হীরা আটক। 3 নম্বর হচ্ছে 10 মাসে 27,000 সন্দেহজনক লেনদেন, পাচার $20 বিলিয়ন। না এখন হচ্ছে যে এটা কি এই 10 মাসে? না না, এই 10 মাসে এই সব টাকা পাচার হচ্ছে এখন না। এই 10 মাসে এই যে বিপুল পরিমাণ টাকা যে লেনদেন হয়েছে বা পাচার হচ্ছে, সেটা কি সব সব দোষরা নয়? তাহলে কারা? সেই প্রশ্নটাই আসবে। নতুন হচ্ছে না, নতুন তো হচ্ছে অনেকেই শেয়ার বাজার থেকে অনেকেই বলছেন যে 90,000 কোটি টাকা চলে গেছে। তাই 90,000 কোটি টাকা কারা পাচার করলো? তো সবটা মিলে আমরা দেখলাম যে কুশীলব পরিবর্তন হয়েছে, কিন্তু চরিত্র তো পরিবর্তন হয়নি। মানে একদল গিয়েছে, একদল আসছে। তো এই অবস্থা চলতে থাকলে সরকার কিভাবে কি নিশ্চয়তা দিবে? সরকারের উপর কতটা ভরসা রাখতে পারবে মানুষ? এই যে গ্রামে জমি জমা যা ছিল বিক্রি করতেছে আওয়ামী লীগের নেতারা, এটাই খবর। আওয়ামী লীগের নেতারা করছে, তাহলে এটা একটা। আর একটা হলো এত টাকা তো নাই, এত টাকা তো এখন যারা পাচার করতেছে এরা তো নানাভাবে আরো তো একটা বিষয় যে তারা যার কাছে জমি বিক্রি করছে তারা টাকাটা কোথায় পাচ্ছে, সেটাও তো প্রশ্ন আসবে। সেই টাকাটাই সাদা টাকা। মানে এখন একটা আইনের শাসন, একটা সুশৃঙ্খল অবস্থা যদি থাকে, অর্থনীতি যদি শৃঙ্খলা না থাকে, তাহলে তো এই নৈরাজ্য তৈরি হবে। সেই আপনি জানেন ওই পরে একটা খবর, বিভিন্ন কাগজে রিপোর্ট আসছে, অবশেষে সেনা জালে সুব্রত, মোল্লা মাসুদ। না মানে এটা মানে তারা অনেকদিন যাবৎ শীর্ষ সন্ত্রাসী, তো শীর্ষ সন্ত্রাসী। মানে এটা তো একটা বলবো যে ভালো খবর এই কারণে যে এটি মানে তাদের তো একটা ভয়ভীতি ছিল মানে মানুষের, কারণ তারা তো সারা দেশে না হলেও তাদের বিভিন্ন এলাকায় তো তারা একটা সন্ত্রাস করেছে, মানুষকে ভয়ভীতি দেখিয়েছে, চাঁদাবাজি করেছে। তারা যে জালে থাকে, এখন জালে আটকানোই কিন্তু যথেষ্ট নয়। এই কাজটা কিন্তু সেনাবাহিনী করেছে। সেনাবাহিনী তো সরকারেরই অংশ বলবো, তাদের ধন্যবাদই দেব। কিন্তু একই সঙ্গে তাদের বিচার তো আর সেনাবাহিনী করবে না। বিচার কিন্তু করবে আমাদের যে বেসামরিক যে বিচার প্রক্রিয়া, যে বিচার আদালত, তারাই করবে। সেখানে তদন্ত সুষ্ঠু হতে হবে, সেখানে আইনি লড়াই, অভিযোগপত্র ঠিকমতো দায়ের করতে হবে, সাক্ষ্য প্রমাণ থাকতে হবে, তারপর তারা বিচার হবে। এখন একই সঙ্গে এটি যেমন আমরা এতে স্বস্তি পেতে পারি, আবার এই নতুন অন্তর্বর্তী সরকার আসার পরে যে শীর্ষ সন্ত্রাসীরা নানা অজুহাতে বা নানা ফাঁকফোকর দিয়ে, আইনের ফাঁকফোকর দিয়ে বেরিয়ে এলো, মানে জামিন নিয়ে এলো, সেটা কিন্তু আমরা তারা স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছিলেন যে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, প্রয়োজনে তাদের জামিন বাতিল করা হবে, কিন্তু আমরা কিন্তু এরপর কোনো খবর দেখিনি। সেই অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজ রাতের মতো এখানে বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। শুভরাত্রি।